বাধ্য হয়ে উঠে গিয়ে সেকেন্ড ইয়ারের রুমে খুঁজে এলো। রুম ফাঁকা, কেউ নেই। করিডোরে ছড়িয়ে ছিটিয়ে কিছু ছেলে মেয়ে গল্প করছে। শুভ একজনকে জিজ্ঞেস করে জানতে পারলো আজকে ওদের পরীক্ষা ছিল, ক্লাস আর নেই। মীরা পরীক্ষা শেষ করে চলে গেছে। শুভর মেজাজ খারাপ হলো। একবার একটু বলে যেতে পারলো না? মীরার পরীক্ষা ভালো হয়নি, যদিও এটা নিয়ে ওর মন খারাপ নয়, কারণ দারুণ মন ভালো করার মতো দুটো ঘটনা ঘটেছে। ছোট খালা ফোন করে মায়ের সঙ্গে কথা বলেছেন, তারপর কি হয়েছে ও জানে না। তবে সুমনার কাছ থেকে শুনেছে বড় চাচা সৌরভের বিয়েতে মত দিয়েছেন। আর দ্বিতীয় ঘটনাটা হলো মীরা একটা বড় অর্ডার পেয়েছে। একটা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য 30টা সেট তৈরি করে দিতে হবে। সবাই একই রকম হলুদ আর লাল পাড়ের শাড়ি পরবে। শাড়ির সঙ্গে ম্যাচ করে সেট তৈরি করে দিতে হবে। ওরা কয়েকটা স্যাম্পল দেখতে চেয়েছে। মীরা একটু বিপাকে পড়েছে। কয়েকটা ডিজাইন তৈরি করে দেখাতে হবে, এর মধ্যে যেটা সিলেক্ট হবে সেটাই তৈরি করতে হবে। মীরা ঘড়ি দেখলো, 2:30 বাজে। এখনই বেরোতে পারলে নিউ মার্কেট থেকে একটু কেনাকাটা করে তারপর টিউশনিতে যেতে পারতো। কিভাবে কি করবে বুঝতে পারছে না। কারোর সঙ্গে একটু কথা বলতে পারলে ভালো হতো। সাধারণত হলের কারোর সাথে ও এসব বিষয়ে কথা বলে না। সবাই ঠিক সহজভাবে নিতে পারে না ব্যাপারটা। প্রথম দিকে যখন শখের বশে এই কাজগুলো করত, অনেকেই আগ্রহ দেখিয়েছে। ওকে বাণিজ্যিকভাবে কাজগুলো করার পরামর্শ কেউ দেয়নি। একমাত্র টুম্পাই একদিন চোটপাট শুরু করেছিল। ধমকাধমকি করে বলেছিল, আর কতদিন ফ্রি ফ্রি সবাইকে সার্ভিস দিবি? আজ টুম্পা থাকলে ভালো হতো। একমাত্র ওর সঙ্গেই এগুলো নিয়ে একটু কথা বলে মীরা। কিন্তু ওর একটা দাওয়াত থাকায় তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে চলে গেছে। মীরা দ্রুত তৈরি হয়ে নিউ মার্কেটের রিক্সা নিয়ে নিল। কেনাকাটা করতে বেশি সময় লাগলো না। মোটামুটি মাথার মধ্যে ছিল কি কি লাগবে, সেই মতোই কিনে নিল। 4টে স্যাম্পল তৈরি করবে ঠিক করলো। তারপর ছবি তুলে পাঠিয়ে দেবে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। 30টা সেট করতে বেশ অনেকগুলো টাকা লাগবে। জমানো টাকা যদিও আছে ওর কাছে, তবু কেমন একটু ভয় ভয় করছে। ঠিক কিভাবে কি করলে ভালো হয় বুঝতে পারছে না। কারোর সঙ্গে একটু পরামর্শ করতে পারলে ভালো হতো। একবার আশিক ভাইয়ের সঙ্গে কথা বলতে পারলে কাজ হতো। উনি এখন কোথায় আছে কে জানে। কদিন ইউনিভার্সিটিতেও দেখেনি ওকে মীরা। আশিককে ফোন করার জন্য মোবাইল বের করে দেখলো ফোনে চার্জ নেই। এই ফোনটা আর ব্যবহার করা যাবে না, অনেক পুরনো হয়ে গেছে, একেবারেই চার্জ থাকে না। মীরার স্টুডেন্টের বাসা শঙ্কর। ভেবেছিল ওখানে গিয়ে ফোনের চার্জ দেবে, তারপর আশিককে একটা ফোন করবে। কিন্তু স্টুডেন্টের বাসায় গিয়ে জানতে পারলো আজকে ওর একটা দাওয়াত আছে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। মীরা দ্রুত পড়ানো শেষ করে দিল। তাড়াহুড়োই আর মোবাইল চার্জ করা হলো না। একবার আশিকের অফিস থেকে ঘুরে আসা যায়, যদি তাকে পাওয়া যায়। মীরা ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উঠল। যদি আশিক ভাই না থাকে, যদি অফিস তালা বন্ধ থাকে, তাহলে আর কি করবে? ফিরে যাবে। সদর দরজা খোলাই ছিল। মীরা আস্তে করে ঢুকে পড়ল। সামনের ঘরটাতে কেউ নেই, ভেতরের ঘরটাতেও কাউকে দেখা গেল না। কি আশ্চর্য, অফিস খোলা রেখে কোথায় চলে গেল? মীরা একবার রান্নাঘরে উকি দিল, সেখানেও কেউ নেই। আর একটু এগিয়ে দেখলো ছাদ বারান্দার দরজাটা খোলা। আশিককে দেখা যাচ্ছে, রেলিং ধরে দাঁড়িয়ে আছে, দূরে লেকের দিকে তাকিয়ে। মীরা কাছাকাছি এসে আস্তে করে ডাকলো, আশিক ভাই। আশিক চমকে পিছনে ফিরে তাকালো। মীরা হতভম্ব হয়ে গেল। আশিক ভাইয়ের চোখ ভেজা, ওর হাতে একটা কিছু ছিল। মীরাকে দেখে চট করে সেটা লুকিয়ে ফেলল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, মীরা তুমি এখানে? মীরা মাথা নিচু করে ফেলল। ওর খুব অস্বস্তি হচ্ছে, বোধহয় আশিক ভাইয়ের কোনো কারণে মন খারাপ ছিল। এরকম অবস্থায় এখানে আসাটা উচিত হয়নি। মীরা মাথা নিচু করেই বলল, আমি আজকে যাই, হুট করে এসে বোধহয় আপনাকে বিরক্ত করে ফেললাম। মীরা আর দাঁড়ালো না। কথা শেষ করে উল্টো দিকে ফিরে হাঁটা ধরল। মীরা দাঁড়াও। মীরা দাঁড়ালো, তবে পেছন ফিরে তাকালো না। আশিক হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল, 1 কাপ চা বানিয়ে দেবে? খুব চা খেতে ইচ্ছা করছে। মীরা পেছন ফিরে হেসে ফেলল। হাসছে আশিকও। ওরা দুজনেই জানে যে একে অপরকে সহজ করতে চাইছে। মীরা বলল, এক্ষুনি দিচ্ছি।
মীরা চলে যাবার পর আশিক ওর ওয়ালেটটা পকেটে পুরে ফেলল। ওটাতে ওর মায়ের একটা ছবি ছিল। সাধারণত নিচের দিকে খুব লুকিয়ে রাখে ও। বছরের এই সময়টা এলে মায়ের কথা অসম্ভব মনে পড়ে। এইরকমই পৌষের এক রাতে মা চলে গিয়েছিল। মায়ের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারেনি ও। বেশ অনেকদিন অসুস্থ ছিল। তারপর এইরকম শীতের ঝকঝকে বিকেলে যখন সবার মন ভালো হয়ে যায় তখনও চোখ মেলতে পারে না। মাথার ভেতর ভীষণ যন্ত্রণা হয়। মীরা চা নিয়ে চলে এসেছে। আশিকের সামনে রেলিংয়ের উপর কাপটা রাখলো মীরা। আজকের বিকেলটা খুব ঝকঝকে। চারিদিকে আসরের আজান দিচ্ছে। মীরা ওড়নার আঁচল মাথায় তুলে দিয়েছে। আশিক আর চোখে একবার তাকালো। কি অদ্ভুত মিষ্টি লাগছে ওকে, কেমন বউ বউ লাগছে। আচ্ছা, মীরাকে বউ সাজলে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। আশিক বুকের ভিতর একটা চিনচিনে ব্যথা অনুভব করলো। গত দুদিন ধরে ও কোনো কিছুতেই মন বসাতে পারছে না। ক্লাসে যেতে ইচ্ছে করছে না, পড়াশোনা ভালো লাগছে না, প্রিয় বইগুলোই ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে না, মাথায় কোনো কবিতাও আসছে না। মায়ের কথা মনে পড়ছে খুব। ছোটবেলায় ও সবকিছু মায়ের সঙ্গে শেয়ার করত। এখন যদি মা বেঁচে থাকতো জানলে নিশ্চয়ই খুব কষ্ট পেত। কেন ওর সঙ্গেই এমন হলো? এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন মীরাকেই ওর ভালো লাগলো? কেন সব সময় ওর সঙ্গেই এমন হয়? ওর ভালোবাসার মানুষগুলো ওর কাছ থেকে দূরে সরে যায়। কেউ কি জানে কেন এমন হয়? বোধহয় না, কেউ জানে না। কেউ জানে না আমার কেন এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেটেই গেল, শুনলো না কেউ ধ্রুপদী ডাক। চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি, বলল না কেউ তরুণ তাপস, এই নে চারু শীতল কলস। লণ্ডভণ্ড হয়ে গেলাম, তবু এলাম। আশিক ভাই, আশিকের ধ্যান ভাঙলো। কবিতার জগৎ থেকে পেরিয়ে আনমনে তাকালো। বলল, হ্যাঁ বলো মীরা। আমি আজকে যাই আশিক ভাই। তুই কি আমার কাছে কোনো কাজে এসেছিলি? না, তেমন জরুরি কিছু না, অন্য সময় বললেও হবে। আশিকের একটু খারাপ লাগলো। হয়তো মীরা কোনো কাজে এসেছিল, কিন্তু এখন অস্বস্তি বোধ করছে। আশিক অনেকটাই সামলে উঠেছে। খুব অদ্ভুত কারণে কেন যেন মীরা আসাতে ওর খুব ভালো লাগছে। মন খারাপ ভাবটা কেটে গেছে। আশিক কৌতূহলী হয়ে বলল, তোমার পেজের খবর কি মীরা? নতুন কোনো অর্ডার পেয়েছো? আসলে সেটা বলতেই এসেছিলাম। একটা বেশ বড় অর্ডার পেয়েছি, কিভাবে কি করব বুঝতে পারছি না। কিরকম অর্ডার? মীরা অর্ডারের ব্যাপারটা বলল। তারপর বলল, কেমন একটু ভয় ভয় লাগছে। এত বড় অর্ডার, কাজগুলো করতে অনেক সময় লাগবে। এত কষ্ট করার পর কোনো কারণে যদি ক্যান্সেল হয়ে যায়? একটু তো রিস্ক আছে। আমি বলবো যে তুমি ডিজাইনটা একটু ভালো করে করো, তারপর তাদের সাথে যোগাযোগ করো। ডিজাইন ফাইনাল হলে তুমি এস্টিমেটেড কষ্ট দাও, আর ওদেরকে বলো 50% অ্যাডভান্স করতে। অ্যাডভান্স করতে বলবো? মীরা অবাক হয়ে জানতে চাইল, দেখো, এতগুলো জিনিস তৈরি করতে তোমার যথেষ্ট খরচ হবে। খরচের চেয়ে বড় কথা, তোমার অনেকখানি সময় নষ্ট হবে। এরপর যদি কোনো কারণে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে এতগুলো আইডেন্টিক্যাল সেট নিয়ে তুমি কি করবে? ওনারা যদি রাজি না হয়? বুঝিয়ে বললে নিশ্চয়ই রাজি হবে। তুমি তো আর অ্যাডভান্স হিসেবে চাইবে না, তুমি বলবে তোমার মেটেরিয়াল কিনতে যা লাগবে। তুমি স্টুডেন্ট, এতে করে ওদেরও একটা লাইবিলিটি আসবে। মীরা বেশ আশ্বস্ত বোধ করলো। বলল, আমি কয়েকটা ডিজাইন ঠিক করে রেখেছি, কোনটা ফাইনাল করব বুঝতে পারছি না। তারপর খুব আবদারের গলায় বলল, আপনাকে একটু দেখাই। ওর বলার ধরন দেখে আশিক হেসে ফেলল। বেচারা বোধহয় কারোর সঙ্গে এগুলো শেয়ার করতে পারে না। তা না হলে এসব মেয়েদের গয়নার ডিজাইন ওকে দেখাচ্ছে? আশিক হাসতে হাসতে বলল, দেখাও। 1 মিনিট, ফোনটা নিয়ে আসছি। চা বানাতে যাবার সময় ওর ফোনটা চার্জে দিয়েছিল। দৌড়ে নিয়ে এসে 3-4টে ছবি দেখালো। আশিক বিশেষ মনোযোগ দিতে পারল না। কেমন যেন আচ্ছন্ন লাগছে। মীরা খুব কাছে এসে দাঁড়িয়েছে। আবার সেই মিষ্টি গন্ধটা পাচ্ছে ও। প্রসাধনের গন্ধ, সাবানের কিংবা তেলের গন্ধ, অথবা হয়তো ওর শরীরের গন্ধ। আশিক নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে একটু বের হতে হবে। মীরা একটু অপ্রস্তুত বোধ করলো। তাড়াতাড়ি করে বলল,
আচ্ছা আমি চলে যাচ্ছি, আপনাকে অনেক বিরক্ত করলাম। আসলে এগুলো নিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারি না তো, তাই। এত অস্বস্তি বোধ করার কিছু নেই, কোনো সাহায্য লাগলে আমাকে বলবে। থ্যাংক ইউ। অফিস তালা বন্ধ করে নিচে নেমে এলো দুজন। আশিক বলল, তুমি কোথায় যাবে? হলে? না, একটু নিউ মার্কেটে যাব, কয়েকটা জিনিস কিনতে ভুলে গিয়েছিলাম। আপনি কোথায় যাবেন? আশিকের আসলেই কোথাও যাবার নেই, মীরাকে এড়ানোর জন্য বলেছিল। হুট করে কিছু মাথায় আসছে না। আজিমপুরে এক বন্ধুর সাথে দেখা করতে যাব। ও, তাহলে তো ওই দিকেই চলেন, একসঙ্গে যাই। আশিক আর কোনো অজুহাত খুঁজে পেল না। অগত্যা একটা রিক্সা নিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল দুজনে। অনেকক্ষণ দুজনের কেউ কোনো কথা বলল না। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে নিয়নের আলো জ্বলে উঠেছে। নিউ মার্কেট প্রায় চলে এসেছে। আশিকের একটু মন খারাপ লাগছে। আর হয়তো কখনো এভাবে মীরার সঙ্গে রিক্সায় ওঠা হবে না। না হলেই ভালো, কি দরকার অহেতুক মায়া বাড়িয়ে। মীরা হঠাৎ করেই বলল, আমার মন খারাপ হলে আমি কেনাকাটা করি, এতে মন খুব দ্রুত ভালো হয়ে যায়। তাই নাকি? আপনিও ট্রাই করে দেখতে পারেন, চলুন আপনাকে একটা দোকানে নিয়ে যাই, আমি ওখানে প্রায়ই যাই। মীরা ওকে একটা বইয়ের দোকানে নিয়ে গেল। এই দোকানটাই আশিক প্রায়ই আসে। দোকানিরা ওকে ভালোই চেনে। দেখেই সালাম দিল, জানতে চাইলো কি লাগবে। আশিক একটা হাত তুলে বুঝিয়ে দিল আজকে কিছু নেবে না। মীরা ঝটপট দুটো বই কিনে ফেললো। তারপর বলল, আপনি কিছু কিনবেন? ঠিক আছে। তাহলে চলেন যাই। বাইরে বেরিয়ে একটা বই আশিকের হাতে দিয়ে বলল, এটা আপনার জন্য। তোমারও মন খারাপ নাকি? না, আমার মন খারাপ না, আমার মন খুবই ভালো, তবে মাঝে মাঝে মন ভালো থাকলেও বই কিনলে আরো ভালো হয়ে যায়। মীরা হাসছে, হাসছে আশিক নিজেও। এক মুহূর্তের জন্যে ওর মনে হলো সময়টা যদি এখানেই থমকে যেত। আশিকের চমক ভাঙল ফোনের রিংটোনের শব্দে। মীরার ফোন বাজছে। মীরা হাতের ব্যাগপত্র গুছিয়ে ফোনটা কানে গুজে বলল, হ্যাঁ শুভ, বলো। তুমি কোথায় মীরা? নিউ মার্কেটে। কেন? একা? না, আশিক ভাই আছেন সঙ্গে। শুভর চোয়াল শক্ত হলো, তবে ও সেটা প্রকাশ করল না। আন্তরিক কণ্ঠে বলল, আমিও এখানেই আছি, পিছন ফিরে দেখো। মীরা পেছন ফিরে অবাক হয়ে গেল। শুভকে রিকোয়েস্ট করলেও ও এখানে আসতে চায় না। শুভ হাসতে হাসতে হাত নাড়ছে। মীরার মুখে এক রাশ হাসি ফুটে উঠল। আজকের দিনটা সত্যিই খুব ভালো। শুভ এগিয়ে এসে আশিকের সঙ্গে হাত মেলালো। তারপর বলল, কি রে দোষ, কি খবর? এই তো এখানে একটা কাজে এসেছিলাম, তোরা থাক, আমি গেলাম। আশিক এগিয়ে গেল। মীরার কাছ থেকে বিদায়ও নিল না। মীরার একটু খারাপ লাগলো। কি হতো একবার বলে গেলে। শুভ বলল, চলো কোথাও বসি। আচ্ছা। মার্কেট থেকে বেরিয়ে আশিক আর রিক্সা নিল না। হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ল। আজ আবার একটু শীত পড়েছে। শীতের সাথে বিষণ্ণতার কি একটা গভীর সম্পর্ক আছে? আছে বোধহয়। শীতের রাতে মন খারাপ হলে তা যেন আরো প্রকট হয়ে যায়। আশিক আরো অন্ধকারে হাঁটতে হাঁটতে একা একাই বলল, মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। কেউ তা বোঝে না, সকলই গোপন। মুখে ছায়া নেই, চোখ খোলা তবু চোখ বুঝে আছি, কেউ তা দেখেনি। প্রতিদিন কাটে, দিন কেটে যায়, আশায় আশায়। মন ভালো নেই, মন ভালো নেই। বিকেল বেলায় একলা একলা পথে ঘুরে ঘুরে, একলা একলা পথে ঘুরে ঘুরে, পথে ঘুরে ঘুরে। কিছুই খুঁজি না কোথাও, যাই না কারুকে চাইনি, কিছুই খুঁজি না কোথাও, যাই না। আমিও মানুষ, আমার কি আছে অথবা কি ছিল? আমার কি আছে অথবা কি ছিল? ফুলের ভেতরে, বীজের ভেতরে, খুনের ভেতরে, যেমন আগুন 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 আগুন। মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। আশিকের সঙ্গে তোমার কোথায় দেখা হলো? আমি ওনার অফিসে গিয়েছিলাম। আজকে তো তোমাদের মিটিং ছিল না? না, আমি অন্য একটা কাজে গিয়েছিলাম। কি কাজ? শুভ ভ্রুকুচকে জানতে চাইল। আমার পেজে একটা অর্ডার নিয়ে কথা বলতে গিয়েছিলাম। কি হয়েছে জানো, একটা খুব বড় অর্ডার পেয়েছি একটা অনুষ্ঠানে। ফোনে কথা বলতে পারতে। চার্জ ছিল না। আচ্ছা যাই হোক, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে।
মীরা একটু থমকে গেল। ও খুব আগ্রহ নিয়ে অর্ডারের ব্যাপারটা শুভকে বলতে চাইছিল, কিন্তু শুভ পাত্তাই দিল না। তার ভালো লাগা নিয়ে কেন যেন শুভর কোনো মাথা ব্যথা নেই। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলো কি জরুরি কথা। দাঁড়াও, আগে কিছু খাবার অর্ডার করি। শুভ অর্ডার দেবার জন্যে উঠে গেল। মার্কেট থেকে বেরোনোর পরে ওরা একটা রেস্টুরেন্টে বসেছে। মীরার অবশ্য ওখানেই ভালো লাগছিল। আলো ঝলমল মার্কেটে ফুটপাতে দোকান, কত রকমের রকমারি জিনিস বিক্রি করছে। পাশে বইয়ের দোকান, কেমন ঘোর লাগা অনুভূতি। এই সময় যদি খুব প্রিয়জন কাছাকাছি থাকে তাহলে এই ঘোর যেন আর কাটতেই চায় না। কিন্তু শুভর এসব ভালো লাগে না। ও নিরিবিলিতে কোনো বিলাসবহুল রেস্টুরেন্টে বসতে চাই সব সময়। মীরা মোবাইলে ওর পেজের আপডেট চেক করছিল। শুভ অর্ডার করে কাউন্টারে দাঁড়িয়ে একদৃষ্টিতে মীরাকে দেখছিল। মীরা কি একটু বদলে যাচ্ছে? আজকের পুরো ঘটনাটা শুভ আগে থেকেই জানে। তারপরও মীরাকে এদিক ওদিককার প্রশ্ন করে একটু ঝালিয়ে নিচ্ছিল। দেখতে চাইছিল ও সত্যি বলছে নাকি কিছু লুকাতে চাইছে। সন্ধ্যের একটু আগে যখন লাইব্রেরি থেকে উঠতে যাচ্ছিল শুভ, ঠিক তখনই রাসেল ফোন করে জানিয়েছিল যে রাইফেল স্কোয়ারের সামনে আশিক আর মীরাকে রিকশায় দেখা গেছে। প্রচণ্ড মেজাজ খারাপ হয়েছিল শুভর। ফোন বন্ধ করে আশিকের সঙ্গে রিকশা করে কোথায় যাচ্ছে ও, আর কেনই বা যাচ্ছে। অন্য একজনকে দিয়ে আশিককে ফোন করিয়ে জানতে পেরেছিল যে নিউ মার্কেটে আছে, তাই সোজা চলে এসেছিল। বইয়ের দোকানগুলোর কাছে একটু খুঁজতেই পেয়ে গেল। আশিক অবশ্য বুদ্ধিমান ছেলে, ধরা খেয়ে সটকে পড়েছে নিশ্চয়ই। তবে শুভ ভেবেছিল মীরা হয়তো মিথ্যে কথা বলবে। ওদের ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, মীরাকে যে করেই হোক ওর সঙ্গে নিয়ে যেতে হবে। শুভ ফিরে এসে বলল, কি দেখছো? তেমন কিছু না। এবার ইচ্ছে করে মীরা ওর পেজের ব্যাপারে কিছু বলল না। ড্রিঙ্কস আর স্প্রিং রোল দিয়ে গেছে মীরা। আলতো করে পানি ওর গ্লাসে চুমুক দিয়ে বলল, কিছু বলবে বলেছিলে? হ্যাঁ, আমার স্কলারশিপটা কনফার্ম হয়ে গেছে। বাহ, কংগ্রাচুলেশনস। কবে যাচ্ছ? যাচ্ছ না? বলো যাচ্ছি। মানে? তোমাকে তো আগেই বলেছি তোমাকে নিয়ে যাব। তুমি তাড়াতাড়ি পরীক্ষাটা দিয়ে ফেলো। কি পরীক্ষা? IELTS। তারপর পরীক্ষা দিয়ে কি করব? তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করব। তোমার প্ল্যানটা ঠিক কি শুভ? দেখো, আমি প্ল্যান করেছিলাম আমার থিসিস শেষ করে তারপর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। কিন্তু তুমি তো জানো, সিনিয়র একজনের সঙ্গে কয়েকটা রিসার্চ প্রজেক্টে আমি কাজ করেছি। এই সুবাদে আমার দুটো পাবলিকেশনও বের হয়েছে। তাই যখন সুযোগ পেলাম তখন আমি অ্যাপ্লাই করে ফেললাম এবং লাকিলি স্কলারশিপটি পেয়েও গেলাম। এখন আর সমস্যা নেই, একবারে ওখানে গিয়ে মাস্টার করব, তারপর PhD। ও আচ্ছা, তাহলে তুমি বাসায় কথা বলে ফেলেছো? বাসায়? হ্যাঁ, তোমার বাসা কথা বলনি? শুভ একটু আমতা আমতা করে বলল, না মানে বাসায় এখনো কথা বলিনি। তাহলে কিভাবে হবে? আমরা নিজেরা বিয়ে করে চলে যাই, তারপর ওনাদের জানালেই হবে। আর আমি আমার বাসায় কি বলবো? সেটা তুমি চিন্তা করে দেখো। তোমার বাসার লোকজন তো খুশি হওয়ারই কথা। তোমার জন্য এর থেকে ভালো পাত্র তারা কোথায় পাবে? মীরার কপালে ভাঁজ পড়ল। ভালো পাত্র বলতে তুমি কি বোঝাচ্ছ? মানে ধরো, সবাই তো এরকম ছেলে চায়, ভালো স্টুডেন্ট, বাইরে সেটেল। সেটা ঠিক আছে, কিন্তু ভালো পাত্রকে তো আমার বাসায় প্রপোজাল পাঠাতে হবে। তার সঙ্গে পালিয়ে গেলে নিশ্চয়ই আমার বাসার লোকজন খুশি হবে না। আর তাছাড়া আমার পড়াশোনার কি হবে? তুমি ওখানে কোনো একটা কোর্স করে নিও। কোন একটা কোর্স? সিরিয়াসলি? তোমাকে কয়েকটা কথা খুব ভালো করে বুঝিয়ে দিই। আমার বড় চাচা অনেক বিশ্বাস করে আমাকে এখানে পাঠিয়েছেন। এভাবে পালিয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি তোমার ফ্যামিলিকে জানিয়ে আমাদের বাসায় প্রপোজাল পাঠাতে পারো তাহলে কিছু হবে, তা না হলে হবে না। এটা কোনোদিন হবে না। কেন? এই সহজ ব্যাপারটা বুঝতে পারছো না? তোমাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের সঙ্গে বিয়ের ব্যাপারে আমার বাবা মা কখনোই রাজি হবে না। এক মিনিট, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝাতে চাচ্ছ তুমি? দেখো, আমি খারাপভাবে বলতে যাচ্ছি না, কিন্তু এটাই রিয়েলিটি। কি রিয়ালিটি? তোমার বাবা নেই, তুমি সাধারণ একটা মফল্লার মেয়ে,
তাছাড়া তোমার চাচা একটা দোকানদার। মীরা আর শুনতে পারল না, উঠে দাঁড়িয়ে থমথমে গলায় বলল, এসব তোমার আমাকে প্রপোজ করার আগে চিন্তা করা উচিত ছিল। একটা দোকানদারের মেয়েকে যদি বিয়ে করতে না পারো তাহলে তার সঙ্গে প্রেম করতে যাওয়া তোমার উচিত হয়নি। শুভ যেন সম্বিত ফিরে পেল। মীরা আশিকের সঙ্গে আছে শোনার পর থেকেই ওর মেজাজ খারাপ হয়েছিল। এখানে এসে দুজনকে একসঙ্গে দেখে আরো মেজাজ খারাপ হয়েছে। তারপরেও মাথা ঠান্ডা রেখে আজকে মীরাকে রাজি করাবে ঠিক করেছিল। কি থেকে যে কি বলে ফেললো, এখন আর কথা ফিরিয়ে নেওয়াও সম্ভব না। ওয়েটার খাবার সার্ভ করছে। শুভ সামনের দিকে তাকালো। মীরা গেটের দিকে হেঁটে যাচ্ছে। এক গাদা ধুমায়িত খাবার সামনে নিয়ে শুভ বোকার মতন বসে রইল। মীরা রিকশায় হুডটা শক্ত করে ধরে চোখে ওড়নার আঁচল চেপে ধরেছে। কি অসহ্যকর কষ্ট যে হচ্ছে। একটা দিন এত সুন্দরভাবে শুরু হয়ে এত বিচ্ছিরিভাবে শেষ হয়ে যায় কেন? লাইব্রেরিতে ঢুকে শুভ থমকে গেল। মীরা আশিক আর মারুপ একটা কম্পিউটার টেবিলে বসে কাজ করছে। আশিকই মূলত কাজটা করছে, মীরা পাশ থেকে দেখিয়ে দিচ্ছে। শুভর মেজাজটা এমনিতেই খারাপ ছিল, আরও খারাপ হয়ে গেল। অসংখ্যবার ফোন দেওয়ার পরেও মীরা ফোন ধরেনি, ক্যাম্পাসেও এড়িয়ে গেছে। শুভ কষ্ট করে মাথা ঠান্ডা রেখে এগিয়ে গেল। না, আর কোনো ভুল করা যাবে না। একবার মাথা গরম করে ভুল করে ফেলেছে। আগে হলেও ও এত বিচলিত হতো না। মীরা আর কদিন রাগ করে থাকতো, কদিন পর ঠিকই ওর কাছে আসতো আবার। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে এই জিনিসটা দীর্ঘায়িত হলেই ওদের সম্পর্কটা ভেঙে যাবে। সেক্ষেত্রে মীরা ওর চোখের সামনে আশিকের সঙ্গে না, আর ভাবতে পারছে না। যে করেই হোক এটা ঠিক করতে হবে। শুভ এগিয়ে এসে সামনে দাঁড়ালো, তারপর বলল, মীরা, তোমার সঙ্গে কথা আছে, একটু আসবে? মীরা অন্যদিকে তাকিয়েই বলল, আমার কাজ এখনো শেষ হয়নি। শুভ খুব নরম গলায় বলল, তাহলে কাজ শেষ করো, আমি বাইরে অপেক্ষা করি। কাজ শেষ করে আমি টিউশনিতে যাব, অপেক্ষা করার দরকার নেই। শুভ ভিতরে ভিতরে রাগে ফেটে পড়লেও বাইরে সেটা প্রকাশ করল না। বলল, প্লিজ মীরা। মীরা কিছু বলতে চাচ্ছিল, আশিক ওকে থামিয়ে দিয়ে বলল, মীরা, যেটুকু আছে আমরা করে ফেলতে পারবো, তুমি যাও। বাধ্য হয়ে মীরাকে উঠতে হলো। আশিক তাকিয়ে আছে। শুভ আর মীরা হেঁটে বেরিয়ে যাচ্ছে। মীরা শুভর দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে কথা বলছে। আশিক একটু হাসলো। মেয়েটা বোধহয় রেগে গেলে তার দিকে তাকায় না। আশিক একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগী হলো। অনুষ্ঠানের আর বেশি বাকি নেই, কাজগুলো দ্রুত শেষ করে ফেলতে হবে শুভর। অনেকটা সময় লাগলো মীরাকে ম্যানেজ করতে, তবে শেষ পর্যন্ত সফল হলো। অনেক করে বুঝিয়ে বলল যে ও খুব ইনসিকিউরিটি ফিল করছিল। মীরাকে এখানে একা ফেলে যাবার কথা কিছুতেই ভাবতে পারছিল না। এই মুহূর্তে বাসায় কথা বলা সম্ভব হচ্ছিল না, তাই জোর করছিল বিয়ের জন্য। ভেবেছিল হয়তো পরিবারের দোহাই দিলে মীরা রাজি হবে, তাই ওসব বলেছিল। ওর পরিবার সম্পর্কে এই ধরনের মন্তব্য করার কোনো ইচ্ছেই ওর ছিল না। যা বলেছে তার জন্য অনেকবার করে ক্ষমা চাইল। শুভ ওর দাদা বাড়িতে থাকে, ওদের যৌথ পরিবার, চাচা চাচি এবং চাচাতো ভাই বোনদের সঙ্গে। শুধুমাত্র ওর বাবা মা দেশের বাইরে থাকে। সামনে ওর চাচাতো বোনের বিয়ে, সেই উপলক্ষে শুভর বাবা মা দেশে আসছে। শুভ প্রতিশ্রুতি দিল এবার বাবা মা দেশে ফিরে এলে মীরাকে ওদের সঙ্গে দেখা করবে। মীরা যেভাবে চাই সেভাবেই বাড়িতে প্রস্তাব পাঠানো হবে। কৌশল করে শুভ আশিকের ব্যাপারটা এড়িয়ে গেল, যেন ওদের দুজনকে নিয়ে ওর মনে কোনো সন্দেহের উদ্রেকই হয়নি। সময় লাগলেও শেষমেশ মীরা মেনে নিল। যেহেতু ওর নিজের বাড়ি থেকেও বিয়ের কোনো চাপ নেই, বড় চাচা সৌরভের বিয়েটা মেনে নিয়েছেন। কাজেই আপাতত বিয়ের প্রসঙ্গ নিয়ে না ভাবলেও চলবে। কয়েকটা দিন এভাবেই চলল। মীরা সবটা মেনে নিয়েছে। সবকিছু আবার আগের মতন হয়ে গেলেও কোথাও যেন একটা তাল কেটে গেছে। ওদের সম্পর্কে যেটুকু বা গভীরতা ছিল সেটাও আর খুঁজে পেল না মীরা। সম্পর্কটা কেমন ভাষা ভাষা, শরতের মেঘের মতন, এই আছে তো এই নেই। অবশ্য আপাতত এত কিছু নিয়ে ভাবার সময় নেই মীরার। টিউশনি জুয়েলারির অর্ডার
অনুষ্ঠানের কাজ এসব নিয়েই মহাব্যস্ত হয়ে আছে। আশিকের কথা মতো মীরা ওদের কাছে কিছু অ্যাডভান্স দাবি করেছে। ওরাও খুব সহজভাবে মেনে নিয়েছে। 2000 টাকা বিকাশ করে দিয়েছে। মীরা সমস্ত জিনিসপত্র কিনে সেটগুলো রেডি করে ফেলেছে, কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। ওরা কিছুতেই পিক করতে চাইছে না, বলছে ডেলিভারি করতে। উত্তরার একটা ঠিকানা পাঠিয়েছে। মীরা বুঝতে পারছে না কি করে ওখানে যাবে। এবার বইমেলা বেশ চমচমাট ভাবে হচ্ছে। মীরার খুব ইচ্ছে ছিল যাবার, কিন্তু এত ব্যস্ততার মধ্যে আছে তাই আর সময় করে উঠতে পারছে না। সব মিলিয়ে দম ফেলার সময় নেই। স্টেজ ডেকোরেশনের সমস্ত ব্যানার প্রিন্ট হয়ে চলে এসেছে। আশিকের অফিসে রাখা আছে। আজকে 5টার সময় মিটিং। সবকিছু ফাইনাল করে ফেলতে হবে। মীরার ক্লাস ছিল না। 3টের সময় সাধারণত টিউশনিতে যায়। একবারে পড়ানো শেষ করে আশিকের অফিসে যাবে ঠিক করলো। পড়ানো শেষ করতে করতে 4:30টার বেশি বেজে গেল। মীরা ঝটপট রিক্সা নিয়ে আশিকের অফিসে চলে গেল। ভেবেছিল পৌঁছে দেখবে সবাই চলে এসেছে, কিন্তু ওখানে পৌঁছে কাউকেই দেখতে পেল না। সেদিনকার মতোই সদর দরজা খোলা। মীরা ভিতরে ঢুকেও কাউকে খুঁজে পেল না। ছাদ বারান্দা থেকে শব্দ ভেসে আসছে। নিশ্চয়ই সবাই ওখানে আড্ডা দিচ্ছে। মীরা আস্তে আস্তে এগিয়ে গেল। ওই তো আশিক ভাইকে দেখা যাচ্ছে। আর কেউ তো নেই, একাই হেঁটে হেঁটে রিহার্সাল করছে। নিশ্চয়ই এই কবিতাটাই আবৃত্তি করবে প্রোগ্রামের দিন। মীরা ভিতরে গেল না, পাছে ওকে দেখে আশিক ভাই থেমে যায়। ওখানেই দেওয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত সুন্দর আবৃত্তি করে করে আশিক ভাই। ইচ্ছে করে সারাদিন ধরে শুনতে। ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বানাবো। ইচ্ছে ছিল তোমাকেই সুখের পতাকা করে শান্তির কবচ করে হৃদয়ে উড়াবো। ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যলোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা। পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো। ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার লাজুক চুলচুতে। জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখে। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বানাবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে। মেঘের গর্জন শুনে আশিক আকাশের দিকে তাকালো। সন্ধ্যা নামতে এখনো দেরি আছে, কিন্তু আকাশ অন্ধকার হয়ে আছে। কি অদ্ভুত! একটু আগেও ঝলমলে রোদ ছিল, এখন মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। হঠাৎই 2-1টা বৃষ্টির ফোঁটা ওর মুখের উপর এসে পড়ল। আশিক দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে চমকে তাকিয়ে বলল, তুমি কখন এলে মীরা? মীরা একটু লজ্জা পেয়ে বলল, এই তো কিছুক্ষণ। আপনি রিহার্সাল করেছিলেন তাই আর বিরক্ত করিনি। এই কবিতাটাই করবেন প্রোগ্রামের দিন? আরে ধুর, 21শে ফেব্রুয়ারিতে কেউ এই কবিতা পড়ে? সুন্দর হচ্ছিল। থ্যাংক ইউ। বাইরে মেঘের গাজন শুরু হলো, সেই সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া। পুরনো দিনের জানালার কপাটগুলো শব্দ করে আছড়ে পড়তে লাগলো। আশিক জানালা বন্ধ করে ঘরের আলো জ্বেলে দিল। তারপর চিন্তিত মুখে বলল, রাসেল আর মারুফের আসার কথা, ব্যানার স্পিকারগুলো নিয়ে। এরকম অবস্থা থাকলে তো জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে। তারপর একটু থেমে বলল, মীরা তুমি বসো, আমি আসছি। আশিক পাশের ঘরে গিয়ে মারুফকে ফোন করে জানতে পারল যে ও ডেকোরেটরের ওখানে আটকা পড়েছে। রাসেলকেও ফোন দিল, কিন্তু ও ধরল না। আশিক ফিরে এসে মীরাকে কোথাও দেখতে পেল না। রান্নাঘরে উকি দিয়ে দেখলো ও কি যেন সব তৈরি করছে। আশিক কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। ওকে দেখতে ভালো লাগছে, কি সহজ স্বাভাবিক ভঙ্গিতে কাজ করছে। মনে হচ্ছে যেন এটা ওরই রান্নাঘর। আশিকের হঠাৎই মনে হলো, আচ্ছা মীরার আর ওর যদি একটা সংসার হতো তাহলে কেমন হতো। এইরকম ঝুম বৃষ্টির দিনে মীরা চা আর পেঁয়াজু বানাতো, তারপর দুজন গল্প করতে করতে রাত ভোর করে দিত। নিজের ভাবনায় আশিক নিজেই বিরক্ত হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকে বলল, তুমি কিছু খুঁজছো মীরা? হ্যাঁ, একটা বড় বাটি খুঁজছিলাম। উপরের তাকে আছে, দেখো।
আশিকার কিছু জানতে চাইল না। রান্নাঘর থেকে বেরিয়ে আবার ফোনে ব্যস্ত হয়ে গেল। মীরা কেটলিতে চায়ের জন্য জল চাপিয়েছে। ইলেকট্রিক কেটলিগুলো 2 মিনিটের মধ্যেই জল ফুটিয়ে ফেলে। মীরা ব্যাগ থেকে চানাচুর বের করে বাটিতে ঢালল। আসার আগে স্টার থেকে কিনেছে। সাধারণত মীরা টুকটাক খাবার রাখে নিজের রুমে। কখনো ক্লাস করতে দেরি হলে বা ল্যাব থাকলে ফিরে এসে সন্ধেবেলা খায়। আজ চা পাতা খুঁজতে গিয়ে তাকের মধ্যে 1 প্যাকেট মুড়ি খুঁজে পেয়েছে, তাই মনে হলো একটু মুড়ি মাখাতে। বাড়িতে থাকতে বিকেলবেলা নাস্তা বানানোর দায়িত্বটা ছিল মীরার।